100 মার্কিন সেনার তালিকা করে তাদের হত্যা করতে অনুসারীদের প্রতি আইএসের আহ্বান। জঙ্গিদের সাথে যোগ দিতে সিরিয়ায় 9 ব্রিটিশ মেডিকেল শিক্ষার্থী। ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে কোনো অগ্রহণযোগ্য চুক্তি হবে না পাশ্চাত্যের প্রতিশ্রুতি। এই ইস্যুতে চুক্তিতে পৌঁছা সম্ভব হবে, রুহানির আশাবাদ। 30 বছরের সশস্ত্র বিদ্রোহের সমাপ্তি টানার ঘোষণা তুরস্কের কুর্দি সংগঠন পিকেকের। স্বাগত জানালেন প্রেসিডেন্ট এরদোগান। এবং ন্যাটোর ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ দিলে ডেনমার্কের ওপর হামলা চালানোর হুঁশিয়ারি রাশিয়ার। পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অনলাইনে অন্তত 100 মার্কিন সেনার নাম ও ঠিকানা প্রকাশ করে তাদের হত্যা করতে অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। নিজেদের আইএসের শাখা দাবি করে ইসলামিক স্টেট হ্যাকিং ডিভিশন নামে একটি গোষ্ঠী এই হুমকি দিলেও এর বস্তুনিষ্ঠতা সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি পেন্টাগন। এদিকে 9 ব্রিটিশ মেডিকেল শিক্ষার্থী আইএসে যোগ দিতে সুদান থেকে সিরিয়ায় গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ইরাক, সিরিয়া ও লিবিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে শনিবার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। ইরাকে জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে অভিযানে নির্দোষ সাধারণ মানুষ নিহত হচ্ছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভের দিনে আইএস নির্মূলে ইরাকের রামাদি, মসুল ও সিরিয়ার কোবানিতে হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। তবে ইরাকের নিজস্ব বাহিনীর পাশাপাশি গেল বছরের আগস্ট মাস থেকে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালাতে শুরু করলেও দমে না গিয়ে যেন আরো নৃশংস হয়ে উঠছে জঙ্গি গোষ্ঠীটি। এতদিন ইরাক বা সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি ও হত্যা করে আসলেও এবার যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে খোদ মার্কিন সেনাদের হত্যার হুমকি দিয়েছে আইএস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক স্টেট হ্যাকিং ডিভিশন নামে একটি গোষ্ঠী নাম, ছবি ও ঠিকানা প্রকাশ করে 100 মার্কিন সেনা কর্মকর্তাকে হত্যার জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে। তবে হুমকিদাতারা আসলে আইএস এর সঙ্গে যুক্ত কিনা তা নিশ্চিত করে বলতে না পারলেও সেনাদের সতর্ক থাকতে পেন্টাগন থেকে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি প্রথমবারের মতো স্বীকার করেছেন তার দেশেও প্রভাব বিস্তার করছে জঙ্গি গোষ্ঠী আইএস। যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার 3 দিন আগে শনিবার কাবুলে ঘানি সংবাদ সম্মেলনে বলেন, আইএসকে খাটো করে দেখার সুযোগ নেই। আইএসের চরিত্র হচ্ছে মানুষকে খেয়ে ফেলার মতো, তার প্রতিপক্ষকে গিলে যাচ্ছে। দুর্বল হয়ে পড়া সিরিয়ার সেনাবাহিনী তার অন্যতম উদাহরণ। প্রভাব বিস্তারের জন্য ইরাক বা সিরিয়ার জঙ্গিদের শারীরিক উপস্থিতি কোনো ব্যাপার না, তাদের নেটওয়ার্কই দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে 9 মেডিকেল ব্রিটিশ শিক্ষার্থী ও চিকিৎসক আইএসে যোগ দিতে 1 সপ্তাহ আগে সিরিয়ায় গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। গণমাধ্যম জানায়, যুক্তরাজ্যে জন্ম নিলেও ইসলামী সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠার জন্য পড়াশোনা করতে তাদের সুদানে পাঠিয়েছিল তাদের পরিবার। শিক্ষার্থীদের পরিবারের দাবি, তাদের সন্তানেরা এখনো সিরিয়ায় প্রবেশ করেনি, তারা এখনো তুরস্কে থাকতে পারে। শরীফুল ইসলাম, সময় সংবাদ। ইয়েমেনের চলমান রাজনৈতিক সংকটে দেশটির নিরাপত্তা ব্যবস্থার অবনতি ঘটায় সেখান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রায় 100 মার্কিন সেনা দেশটির দক্ষিণাঞ্চলীয় আল হুতা শহরের কাছে অবস্থিত আল আনাদ বিমান ঘাঁটি ত্যাগ করতে শুরু করেছে বলে শনিবার জানায় ইয়েমেনি কর্তৃপক্ষ। তবে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেনি মার্কিন সামরিক বাহিনী। এদিকে শিগগিরই হাউথি বিদ্রোহীদের হাত থেকে দেশটির উত্তরাঞ্চলকে দখলমুক্ত করে ইয়েমেনের পতাকা প্রতিষ্ঠিত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদি। গত শুক্রবার দেশটির রাজধানী সানার 2টি মসজিদে এবং সাদা প্রদেশের হাউথি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন কমপক্ষে 137 জন। এছাড়া আহত হন অন্তত 300 জন। হামলার দায় স্বীকার করে আইএস জঙ্গি গোষ্ঠী। ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে কোনো অগ্রহণযোগ্য চুক্তি হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে পাশ্চাত্য দেশগুলো। শনিবার লন্ডনে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, পাশ্চাত্যের সব শর্ত পূরণ হয় না এমন কোনো চুক্তি তারা করবেন না। আর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আশা প্রকাশ করে বলেছেন, 5 পরাশক্তি ও জার্মানির সঙ্গে আলোচনায় যে অগ্রগতি হয়েছে তাতে তিনি মনে করেন পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।
ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে চুক্তির প্রথম ধাপ একটি খসড়া চুক্তিনামা প্রণয়নে সর্বশেষ যে সময়সীমা বেঁধে দেওয়া হয় তা শেষ হতে সপ্তাহখানেক মাত্র বাকি। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে পৌঁছার লক্ষ্যে বেশ কিছুদিন ধরেই সুইজারল্যান্ডের লুজান শহরে চলছে দুপক্ষের মধ্যে আলাপ আলোচনা। 31 মার্চের আগে জরুরি ভিত্তিতে কোনো সমাধানের লক্ষ্যে লন্ডনে মার্কিন, ব্রিটিশ, ফরাসি, জার্মান ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেও আলোচনা হয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, ইরানের সামনে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আলোচনার অগ্রগতিকে ইতিবাচক উল্লেখ করে বলেন, 2013 সালের নভেম্বরে ইরানের সঙ্গে যে অন্তর্বর্তী চুক্তি হয়েছিল উভয় পক্ষ সেই চুক্তি মেনে চলছে। এর আগে শনিবার ইরানি নববর্ষ উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রুহানিও চুক্তির ব্যাপারে আশাবাদী মন্তব্য করেন। এখানে এমন কিছু নেই যে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না। এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তা আমার বিবেচনায় একটি চুক্তির ভিত্তি হিসেবে কাজ করতে পারে। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও 6 জাতির মধ্যে কোনো চুক্তি হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার অবশ্যই তার অবিচ্ছেদ্য অংশ হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আগে আলোচনা ও পরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হলে ইরান কখনোই তা মেনে নেবে না। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে ইসরায়েলের আরও বেশি গণতান্ত্রিক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্ক পুনর্নির্ধারণ করবে হোয়াইট হাউস। ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনা সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্কে কোনোভাবেই ফাটল ধরবে না বলে দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আর এই সুসম্পর্ক রক্ষার লক্ষ্যেই দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবনা বিষয়ে মত পরিবর্তন করে ফিলিস্তিনকে শান্তি আলোচনায় বসার আহ্বান জানান তিনি। দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার আগে প্রচারণায় নেতানিয়াহু বলেছিলেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দেবেন না তিনি। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, পাকিস্তানের খাইবার অঞ্চলে সেনাবাহিনী ও তালেবানের সংঘর্ষে জঙ্গি সহ নিহত 87, আহত শতাধিক। 30 বছরের সশস্ত্র বিদ্রোহের সমাপ্তি টানার ঘোষণা দিলেন তুরস্কের সশস্ত্র কুর্দি সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওকালান। জেল থেকে পাঠানো চিঠিতে কুর্দি বিদ্রোহীদের সশস্ত্র সংগ্রামের পথ ছেড়ে গণতান্ত্রিক সমাধান খোঁজার আহ্বান জানান তিনি। এছাড়া বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ করে কংগ্রেস গঠনের আহ্বান জানানো হয়। এই ঐতিহাসিক আহ্বানকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তুরস্কের কুর্দি সংখ্যাগরিষ্ঠ দিয়াবাকির শহরে শনিবার নামে লাখ লাখ মানুষের ঢল। পার্শ্বিক নববর্ষ নওরোজ উপলক্ষে ওই সমাবেশের আয়োজন করা হলেও মূল উদ্দেশ্য ছিল 30 বছর ধরে চলে আসা তুর্কি কুর্দি বিবাদ অবসানের পথ সৃষ্টি করা। তুরস্কের সরকার বিরোধী শ্রমিক পার্টি পিকেকে এর আটক নেতা আব্দুল্লাহ ওচালানের জেল থেকে পাঠানো একটি চিঠি লাখো জনতার সামনে কুর্দি ও তুর্কি দুই ভাষাতেই পড়ে শোনান কুর্দি সমর্থিত দলের আইনজীবী। ওই চিঠিতে যুদ্ধরত অনুসারীদের অস্ত্র সমর্পণ করে গণতান্ত্রিক সমাধান খুঁজতে নতুন কংগ্রেস গঠনের আহ্বান জানানো হয়। আমাদের এখন সময় এসেছে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাধানে আসার। তুরস্কের বিরুদ্ধে বছরের পর বছর ধরে চলে আসা যুদ্ধের অবসান ঘটাতে কুর্দিশদের এখন একটি কংগ্রেস গঠন করা জরুরি। খুব শিগগিরই এ বিষয়ে অগ্রগতি হবে। তুর্কি কুর্দিদের বিবাদ অবসানের লক্ষ্যে সম্প্রতি তুরস্ক সরকার কুর্দিশদের পক্ষ থেকে দেয়া 10টি দাবির ওপর সমঝোতা করতে সক্ষম হয়। এর আগে থেকেই তুরস্কের গোয়েন্দা বাহিনী ওচালানের সঙ্গে গোপন আলোচনা চালিয়ে আসছিল। সেই আলোচনার সফল পরিণতি হিসেবে পিকেকের এই ঐতিহাসিক আহ্বানকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এই ঐতিহাসিক ঘোষণার পর নিশ্চয়ই আর কোনো মায়ের চোখের পানি ঝরবে না। এবছরের নওরোজ আমাদের জন্য শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে এসেছে। এই আহ্বান আমাদের মধ্যে আশার সঞ্চার করেছে। এখন আর কেউ তুরস্কের বিরুদ্ধে অস্ত্র উঁচু করবে না। এটা সরকারের একটা বিরাট সাফল্য। তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন পিকেকের শীর্ষ নেতা ওচালানকে 1999 সালে কেনিয়া থেকে গ্রেফতার করে সিআইএ। পরে তাকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে সাগরের নির্জন ইমার আলী দ্বীপে বিশেষ কারাগারে আটকে রাখা হয়। শনিবার সেই কারাগার থেকে লিখিত এক বক্তব্যে এই ঐতিহাসিক আহ্বান জানান ওচালান।
তুরস্কের 20% নাগরিক কুর্দি হওয়ায় 1984 সাল থেকেই কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে নিজেদের আলাদা রাষ্ট্রের দাবিতে সশস্ত্র সংগ্রাম করে আসছিল। সেনাবাহিনী ও পিকেকের মধ্যে চলা সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারায় অন্তত 40,000 মানুষ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। তিউনিসিয়ার বার্দো জাদুঘরে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণকৃত সন্ত্রাসী হামলার ফুটেজ প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে জিহাদি প্রশিক্ষণপ্রাপ্ত 2 আইএস জঙ্গিকে ভারী অস্ত্র নিয়ে জাদুঘরে প্রবেশ করতে দেখা যায়। বুধবারের ওই জঙ্গি হামলায় 23 জন দর্শনার্থী নিহত ও বেশ কয়েকজন আহত হন। নিহতদের মধ্যে 20 জন জাপান, ফ্রান্স, পোল্যান্ড, ইতালি ও কলম্বিয়ার নাগরিক বলে জানা গেছে। পরে নিরাপত্তা রক্ষীদের অভিযানে ওই 2 জঙ্গি নিহত হন। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে হতাহতদের পরিবার। এ পর্যন্ত সন্দেহভাজন 20 জন জঙ্গিকে আটক করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এই হামলার পর তিউনিসিয়ার পর্যটন শিল্পে ধস নামার আশঙ্কা করছে ব্যবসায়ীরা। এতে দেশটির অর্থনীতি ব্যাপক হুমকির মুখে পড়বে বলেও তারা মন্তব্য করেন। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক দক্ষিণ কোরিয়ার সিউলে আবারও শুরু হয়েছে। শনিবার সিউলের রাষ্ট্রপতি কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতার বৃদ্ধির ক্ষেত্রে ত্রিপক্ষীয় এ বৈঠক ফলপ্রসূ হবে বলে বৈঠকের প্রথম দিন আশা প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এদিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের সঙ্গেও দেখা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এ সময় রাজনৈতিক প্রতিবন্ধকতা দূর করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে 3 দেশই বৈঠকে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন ওয়াং ই। এছাড়াও সাংস্কৃতিক ও ঐতিহাসিক নানা ইস্যু নিয়ে আলোচনার ক্ষেত্রেও ত্রিপক্ষীয় এই বৈঠক এক বড় সুযোগ বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানের খাইবার অঞ্চলে সেনাবাহিনী ও তালেবানের সংঘর্ষে 80 জঙ্গি সহ 87 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে 100-রও বেশি। হতাহতদের মধ্যে 20 জনের মতো সেনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম। জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে শনিবার স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলা চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। গত বছরের অক্টোবর থেকে খাইবার অঞ্চলকে জঙ্গি মুক্ত করতে অভিযান চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের বন্দর নগরী করাচি বিশ্বের সবচেয়ে সহিংস 10টি শহরের তালিকায় রয়েছে এর নাম। ভয়াবহ সন্ত্রাস আর আত্মঘাতী হামলার জন্যই মূলত বিশ্বব্যাপী যার পরিচিতি। সেই করাচি শহরকেই এবার নতুন করে চেনানোর কাজ শুরু করেছেন আতিফ বিন আরিফ নামে এক ব্যক্তি। পুরো শহর ঘুরে দেখানোর জন্য প্রথমবারের মতো করাচির রাস্তায় নামিয়েছেন গাইড বাস। করাচির মতো শহরে বিষয়টা কিছুটা অস্বাভাবিক হলেও বাসের ভেতরে বসার পরিবর্তে ছাদে বসেই শহর দেখার দুঃসাহস দেখিয়েছেন এই নারী যাত্রীরা। তবে তাদের নিরাপত্তার পুরো দায়িত্বটাই মাথায় তুলে নিয়েছেন আতিফ বিন আরিফ নামের এক পাকিস্তানি যুবক। নিরাপত্তাজনিত কারণে করাচি শহরের বাসিন্দাদেরও বাসে পুরো শহর ঘুরে দেখার সুযোগ নেই, আর তাই নিজের শহরের বদনাম ঘোচাতেই এই উদ্যোগ। গাইড বাসে করে এখানে ঘুরে দেখা যাবে পুরো শহর। শুধু দেশি নয়, পর্যটকরাও নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারবেন। নিরাপত্তার দায়িত্বে পর্যটকবাহী এই বাসে সবসময় নিয়োজিত থাকছে আর্মড গার্ড। সহিংস পরিস্থিতির কারণে শহর ঘুরে দেখার সুযোগ খুব একটা হয় না। এই বাস আমাদেরকে নিরাপদ পরিবেশে শহর ঘুরে দেখার সেই সুযোগ করে দিয়েছে। একজন মা হিসেবে এই মুহূর্তে নিজেকে খুবই সুরক্ষিত মনে করছি। নিরাপত্তাজনিত কারণে প্রতিনিয়ত পরিবর্তন করা হয় বাসের রুট, যা আগে থেকে জানানো হয় না কাউকেই। আমি সিঙ্গাপুর থেকে এসেছি। প্রথম যখন এই বাসে ভ্রমণ করতে আসি তখন অস্ত্র হাতে নিরাপত্তা প্রহরীদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে কিছুটা ভয় পেলেও এখন বুঝতে পারছি এই বাসে ভ্রমণ করাটা ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা। মুসলিম অধ্যুষিত এই দেশের যে শহরে প্রায় হয় সংখ্যালঘুদের ওপর বর্বর হামলা, সেই করাচিতেই নিরাপদে বাসে চড়ে পুরো শহর ঘুরে দেখার এমন ব্যতিক্রমী অভিজ্ঞতা এখন হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার। আমাদের উদ্দেশ্য হলো এখানকার প্রতিটি মানুষকে বোঝানো আমাদের মধ্যে এখনো পারস্পরিক সম্প্রীতি এবং বন্ধন রয়েছে, এটা পুরোপুরি হারিয়ে যায়নি। প্রতি সপ্তাহের ছুটির দিনটিতে গাইড বাসটি চলছে নিরাপদে নির্বিঘ্নে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ন্যাটোর ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ দিলে ডেনমার্কে রাশিয়া পরমাণু ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে হুমকি দিয়েছেন দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল ভানিন। এক ডেনিশ পত্রিকায় লেখা নিবন্ধে তিনি এ মন্তব্য করেন। এদিকে দ্রুততম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র মোতায়েন মহড়ার অংশ হিসেবে পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
ড্রাগন রাইড সামরিক মহড়ার অংশ হিসেবে শনিবার এস্তোনিয়ার তুরি ও পার্নু শহরে চক্কর দেয় মার্কিন সামরিক বাহিনীর 2য় ক্যাভালরি রেজিমেন্টের স্ট্রাইকার ইউনিট। এস্তোনিয়ার পর লাটভিয়া, চেক প্রজাতন্ত্র চলবে মহড়া। প্রতিটি দেশে 10 দিন করে মহড়া চালানোর পর জার্মানির রোজব্যারাকে ফিরে যাবে মার্কিন সেনারা। ইউক্রেন সংকট শুরুর পর এস্তোনিয়া সহ রাশিয়ার প্রতিবেশী দেশগুলোয় গত কয়েক মাস ধরে নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। প্রথমবারের মতো স্ট্রাইকার ইউনিট এ ধরনের মহড়ায় অংশ নিল। এ ধরনের মহড়া ন্যাটোভুক্ত দেশগুলোর সেনা ইউনিটগুলোর মধ্যে আন্তঃসমন্বয় গড়ে তোলার পাশাপাশি সম্পর্ক জোরদারের জন্য গুরুত্বপূর্ণ। রাশিয়ার হুমকি থেকে তারা আমাদের শঙ্কামুক্ত রাখছে। আমরা যেন ভবিষ্যতে নিরাপদে কাজ করতে পারি তা নিশ্চিত করার জন্য কাজ করছে তারা। একই দিন পোল্যান্ডে অল্প সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র মোতায়েন মহড়া শুরু করে মার্কিন সেনারা। সপ্তাহব্যাপী এ যৌথ মহড়ায় অংশ নিতে জার্মানি থেকে 30টি যান সহ প্রায় 100 মার্কিন সেনা ওয়ারশয় এসেছে। মহড়া পরিদর্শন করতে গিয়ে পোল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রয়োজনে সবসময় যুক্তরাষ্ট্রকে পাশে পাবে পোল্যান্ড। প্রয়োজন পড়লে যেন পোল্যান্ডে দ্রুত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করা যায় তার সক্ষমতাই আজকে আমরা দেখালাম। আমরা প্রমাণ করলাম ন্যাটো সদস্য হিসেবে পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে জোটের গঠনতন্ত্রে যা বলা আছে তার চেয়েও বেশি করতে আমরা সবসময় প্রস্তুত। গত সপ্তাহে সামরিক মহড়ার সময় কালিনিনগ্রাদে ইস্কান্দর ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। সংবাদ মাধ্যমের এমন খবর প্রকাশের পরপরই পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র। এর আগে পোল্যান্ড নিজের যে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নেয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। রাশিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে 2020 সালের মধ্যে ইউরোপের সদস্য দেশগুলোকে ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থায় আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ন্যাটো। এ প্রকল্পের আওতায় ন্যাটো ইউরোপে রেডার ব্যবস্থা উন্নত করার পাশাপাশি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র মোতায়েন করছে। এরই মধ্যে ন্যাটোর শঙ্কা জোরালো করল ডেনমার্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল ভেনিন। ডেনিশ পত্রিকায় লেখা এক নিবন্ধে তিনি বলেছেন, ডেনমার্ক ন্যাটোর ক্ষেপণাস্ত্র বিরোধী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ দিলে রাশিয়া দেশটির নৌবাহিনীর ওপর পরমাণু ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তবে রাশিয়ার এ ধরনের হুমকিতে ডেনমার্ক ভীত নয় বলে উল্লেখ করেছেন ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী মার্টিন লিদোগার্দ। শরীফুল ইসলাম, সময় সংবাদ। চীনে গ্যাস সরবরাহের বিল অনুমোদন করেছে রাশিয়ার সরকার। এজন্য রাশিয়া থেকে সাইবেরিয়া হয়ে চীন পর্যন্ত একটি গ্যাস পাইপলাইনও স্থাপন করা হবে। এর মাধ্যমে চীনে প্রতি বছর প্রায় 3,800 কোটি কিউবিক মিটার গ্যাস সরবরাহ করবে রাশিয়া। তবে বিলটি এখনো রাশিয়ার সংসদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর আগে গ্যাস সরবরাহ সংক্রান্ত $40,000 কোটি চুক্তি স্বাক্ষর করে চীন ও রাশিয়া। চুক্তি অনুযায়ী রুশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম আগামী 40 বছর ধরে চীনা সরকারি প্রতিষ্ঠানের সিএপিসি-কে গ্যাস সরবরাহ করবে। আর এর মধ্য দিয়েই জার্মানির পর চীনই রাশিয়ার গ্যাস রপ্তানির সবচেয়ে বড় বাজার হবে। অবশেষে গতি ফিরল ইউরোপের গাড়ির বাজারে। গেল ফেব্রুয়ারিতে ইউরোপে নতুন গাড়ির বিক্রি বেড়েছে প্রায় 7%। আর একে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবির আর্থিক প্রণোদনা কার্যক্রমেরই সুফল বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবির আর্থিক প্রণোদনা কার্যক্রমের কিছুটা হলেও সুফল বইতে শুরু করেছে ইউরোপের বাজারে। গেল বছরের নভেম্বরের পর এই প্রথম শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ইউরো অঞ্চলের প্রধান শেয়ার বাজারগুলোতে। ফলে ধীরে ধীরে বাড়ছে বিনিয়োগের হারও। আর এর প্রভাবে ইউরোপের সবচেয়ে টালমাটাল গাড়ির বাজারেও এখন গতি ফিরেছে অনেকটাই। আর একে অর্থনীতির জন্য বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন বাজার বিশ্লেষকরা। ক্রেতাদের গাড়ির চাহিদা ও প্রয়োজন বেড়ে যাওয়া মানে গাড়ি নির্মাতাদের জন্য সুখবর। গেল কয়েক বছর ধরেই ইউরোপে গাড়ির বিক্রি বাড়ছিল না, কিন্তু এখন যুক্তরাষ্ট্রের বাজারের চেয়েও বেশি গাড়ি বিক্রি হচ্ছে ইউরোপে। ইউরোপে গাড়ি বিক্রিতে শীর্ষে রয়েছে স্পেন। বিক্রির পরিমাণ প্রায় 26% বেড়েছে দেশটিতে। এদিকে ইতালিতে 13% ও যুক্তরাজ্যে 12% বেড়েছে গাড়ি বিক্রি। অন্যদিকে জার্মানি ও ফ্রান্সে বিক্রি বেড়েছে যথাক্রমে 6.6 ও 4.5%। তবে ইউর অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম গাড়ি বিক্রি হয়েছে ফ্রান্সে। ফরাসি পার্লামেন্টের নীতিগত জটিলতার কারণে আর্থিক পুনর্গঠন বিষয়ক আলোচনা ও কার্যক্রম গতি পাচ্ছে না দেশটিতে, যার ফলে প্রত্যাশা অনুযায়ী গাড়ির বিক্রি বাড়েনি ফ্রান্সে। মূলত জার্মান নির্মাতা প্রতিষ্ঠানগুলোর গাড়ি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ইউরোপের বাজারে। গোটা ইউরোপে ফোক্সওয়াগনের বিক্রি বেড়েছে প্রায় 13%। আর তাই চলতি বছরে রেকর্ড পরিমাণ মুনাফার আশা করছে প্রতিষ্ঠানটি। এজি মাহমুদ, সময় সংবাদ।
বহুল আলোচিত স্মার্ট ওয়াচ নিয়ে এবার বিশ্বের অন্যতম ঘড়ি প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে সুইজারল্যান্ড। কারণ দেশটির ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে শুরু করে দিয়েছে স্মার্ট ঘড়ি নির্মাণের কাজ। চলতি বছরই স্মার্ট ঘড়ি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে ট্যাগ হিউয়ার। আর অ্যাপলের স্মার্ট ঘড়িকে টেক্কা দিতে ইন্টেল ও গুগলের সাথে যৌথ উদ্যোগে কাজ শুরু করেছে LVMH। এছাড়া ব্যক্তিগত অনেক তথ্য সংগ্রহ করে রাখা যায় এমন সফটওয়্যার সংবলিত ম্যাগনেসিয়াম নামের স্মার্ট ঘড়ি এরই মধ্যে নির্মাণ করেছে বুলগারি। ঘড়ি নির্মাণ শিল্প দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সম্প্রতি ডলারের বিপরীতে সুইস ফ্রাঙ্কের মান কমায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে এ শিল্প। Bulgari is trying to muscle in too, using the show to launch their e-magnesium watch, which can store personal security data. Jean-Christophe Babin is it. ভারতের পার্লামেন্ট চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে পার্লামেন্ট চত্বরে এসি চালানোর জন্য বিদ্যুৎ কেন্দ্রে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে বিদ্যুৎ কেন্দ্র দূরে থাকায় পার্লামেন্টের মূল ভবনে আগুন ছড়াতে পারেনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিসের 10টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। আধা ঘন্টারও কম সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপন কর্মীরা। At the moment, we don't even have details of where exactly within the Parliament complex that fire actually started and from the Parliament complex at this point in time. ভারতে 27 বছর আগে সহিংসতায় 40 জনের বেশি মুসলমান নিহতের ঘটনায় জড়িত থাকার মামলা থেকে 16 পুলিশকে অব্যাহতি দিয়েছেন আদালত। নয়াদিল্লি আদালত শনিবার এই ঘোষণা দেন। অভিযুক্তদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার কোনো প্রমাণ নেই। অভিযোগ রয়েছে 1987 সালে উত্তরপ্রদেশের হাসিমপুরা থেকে 40 জনের বেশি মুসলিমকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে আসার সময় মেরুত শহরে তাদের উপর হামলা হয়। এরপর তাদের লাশ একটি ক্যানেলে পাওয়া যায়। এই ঘটনায় পুলিশকে অভিযুক্ত করে গাজিয়াবাদ জেলায় মামলা হয়। পরে নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মামলাটি নয়াদিল্লি আদালতে হস্তান্তরের নির্দেশ দেন আদালত। ভারতের বিহার রাজ্যে পরীক্ষার্থীদের নকল সরবরাহের কারণে অন্তত 300 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কমপক্ষে 750 পরীক্ষার্থীকে নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে। গ্রেফতারের ঘটনা সবচেয়ে বেশি যে 4টি কেন্দ্রে ঘটেছে সেগুলোতে পরীক্ষা গ্রহণ বাতিল করা হয়েছে। ভবনের দেয়াল বেয়ে উঠছে যারা, তাদের প্রাণের ঝুঁকি নেই। তাদের একমাত্র লক্ষ্য ভবনের ভেতরের পরীক্ষার্থীদের নকল সরবরাহ করা। আর ভেতরে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সবার হাতে নকল, দেখে দেখে লিখছে পরীক্ষার খাতায়। সম্প্রতি এমন চিত্র ধরা পড়েছে ভারতের বিহার রাজ্যে। এ ঘটনা ব্যাপক সমালোচিত হয়। গ্রেপ্তার করা হয় 300 জনকে, বহিষ্কার করা হয় প্রায় 750 শিক্ষার্থীকে। রাজ্যের মুখ্যমন্ত্রী এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, পুরো বিহারের চিত্র এমন নয়। তিনি অভিভাবকদের সাবধান করে দিয়ে বলেন, অদূর ভবিষ্যতে এতে কেবল সন্তানের ক্ষতিই হবে। আর শিক্ষামন্ত্রী বলেছেন, অভিভাবকদের সহায়তা ছাড়া এ সমস্যার সমাধান কঠিন হবে। 60-70 লাখ কি সংখ্যা। প্রতিটি শিক্ষার্থীকে 3 থেকে 4 জন নকলে সাহায্য করছেন। তার মানে 60 থেকে 70 লাখ মানুষ পরীক্ষার্থীদের নকলে সাহায্য করছেন। এটা কি সরকারের একার দায়িত্ব? এই বিপুল সংখ্যক মানুষকে সামাল দিয়ে 100% সুষ্ঠু পরীক্ষা সম্পন্ন করা? অভিভাবকদেরও সন্তানের ভবিষ্যতের কথা ভাবতে হবে। বিহারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের নকল দিয়ে সহায়তা করেন অভিভাবক ও বন্ধুরা। কোনো কোনো কেন্দ্রে টহলরত পুলিশদের ঘুষ দিতেও দেখা গেছে। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পরপর রাজ্য পদক্ষেপ নেয়। হাফসাতুন নেসা, সময় সংবাদ। ফ্রান্সে প্রথম দফায় অনুষ্ঠিত হয়েছে 101 আসনের স্থানীয় সরকার বা কাউন্টি প্রতিনিধি নির্বাচন। এক সপ্তাহ পর অনুষ্ঠিত হবে নির্বাচনের দ্বিতীয় দফা ভোট। দেশটির গণমাধ্যমের ধারণা, নির্বাচনে ন্যাশনাল ফ্রন্ট পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। আর এ ধারণা সঠিক হলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের দল সোশ্যালিস্ট পার্টি বড় ধাক্কা পাবে। ইতোমধ্যে গত বছর পৌর নির্বাচন ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে পরাজিত হয়েছে তার দল। কাউন্টি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে স্কুল, স্বাস্থ্যসেবার মতো সামাজিক উন্নয়নের বিষয়গুলো প্রাধান্য পাবে। Deeply since taking the presidency 2 years ago, the Socialists' poor performance appeared to be compounded by a low turnout. লাইবেরিয়ায় ইবোলা ভাইরাসে আক্রান্ত নতুন এক রোগী শনাক্ত হওয়ার ঘটনায় কঠোর পদক্ষেপ প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে চীনের শান্তিরক্ষী বাহিনী। যানবাহন প্রবেশ থেকে শুরু করে প্রতিটি যন্ত্রপাতি ক্যাম্পে প্রবেশের আগে তারা জীবাণুমুক্ত করছে। পাশাপাশি প্রতিদিন প্রত্যেক সদস্যের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে কোনো তারতম্য দেখলেই তাকে আলাদা করে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া ইবোলা চিকিৎসা কেন্দ্রগুলোতে ও সেবার মান উন্নয়ন করার কথা জানান তারা। টানা 42 দিন যদি পশ্চিম আফ্রিকার কোনো দেশে ইবোলা রোগী শনাক্ত না হয়, তবে দেশটিকে ইবোলা মুক্ত হিসেবে ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এক্ষেত্রে গত 20 দিনে লাইবেরিয়ায় নতুন কোনো ইবোলায় আক্রান্ত রোগী শনাক্ত না হওয়ায় দেশটির সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়। তবে শুক্রবার লাইবেরিয়ায় এক নারীর মধ্যে ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলে আবারও সচেতনতামূলক প্রচারণায় নামে স্বেচ্ছাসেবকরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি বাড়িতে আগুন লেগে নিহত হয়েছেন 7 শিশু। এদের সবার বয়স 5 থেকে 15 বছর বলে জানা গেছে। এ ঘটনায় ভবনের 3য় তলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন এক নারী ও এক তরুণী। আহত নারী নিহত শিশুদের কারো মা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস জানায় শুক্রবার গভীর রাতে ব্রুকলিনের ওই বাড়ির রান্নাঘর থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে রান্নাঘরের কোনো একটি ইলেকট্রিক ডিভাইসে ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনতে শতাধিক দমকল কর্মী কাজ করে বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। Were rushed to nearby hospitals with serious injuries and both are currently in critical condition. গ্রিসে বর্ণবাদ ও অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে শত শত মানুষ। স্পেনে ও জর্জিয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। এদিকে চিলির গির্জায় ধর্মযাজককে নিয়োগ দেওয়ার প্রতিবাদে শত শত মানুষ ক্যাথলিক বিক্ষোভ করেছে। শনিবার 21 মার্চ আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবসে গ্রিসের এথেন্সে বিক্ষোভ করেছে শত শত মানুষ। এই বিক্ষোভে নারী পুরুষের পাশাপাশি অংশ নেয় শিশুরাও। বিক্ষোভে অংশ নেওয়া মানুষরা বর্ণ বৈষম্য দূর করার আহ্বান জানান। এদিকে একই দিনে গ্রিসে অভিবাসন নীতি নিয়ে বিক্ষোভ করেছে শত শত মানুষ। অভিবাসনের ক্ষেত্রে এশিয়া ও আফ্রিকান নাগরিকদের কাছে ইউরোপীয় ইউনিয়নের গ্রিস পছন্দের শীর্ষে রয়েছে। সম্প্রতি গ্রিসের নির্বাচনে জয়ী বামপন্থী সিরিজা পার্টি অভিবাসন অধিকার পরিবর্তনের বিষয়ে প্রতিশ্রুতি দেন। গ্রিসের অভিবাসী এবং বর্ণবাদ বিরোধীরা অবৈধ অভিবাসীদের বন্দি নির্যাতন কেন্দ্র বন্ধ, গ্রিসে বসবাসরত অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু ও শরণার্থীদের অস্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানান। আমরা এখানে এসেছি বর্ণ বৈষম্যকে না বলতে। যথেষ্ট হয়েছে, বর্ণবাদ আর নয়। এটা 2015 সাল, আর এখন এরকম চলতে পারে না। স্পেনের রাজধানী মাদ্রিদে সরকারের কঠোর নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। শনিবার মাদ্রিদে খাদ্য, বাসস্থান, চাকরি এবং মর্যাদার দাবিতে সংগঠিত এ প্রতিবাদ সমাবেশে অংশ নেন প্রায় 300টি সামাজিক আন্দোলনকারী সংস্থা ও ব্যবসায়ী ইউনিয়নের কর্মীরা। এ সময় তারা বলেন, সরকার যে সামাজিক মডেল প্রতিষ্ঠা করতে চেয়েছিল তা ব্যর্থ হয়েছে। এর ফলে দেশে দরিদ্রতা এবং বেকারত্ব বেড়েছে। শনিবার জর্জিয়ার রাজধানী তিবলিসে সরকার বিরোধী বিক্ষোভের সময় বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এ সময় তারা দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দিতে ব্যর্থ হয়েছে সরকার। এ সময় তারা আরো জানান, জর্জিয়ায় বেকারত্ব, দারিদ্র্য নিরসনে যথাযথ পদক্ষেপ নেয়নি সরকার। তাই একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সরকার জর্জিয়ার প্রয়োজন। চিলির অসর্নো শহরে জুয়ান ব্যারোসকে প্রধান ধর্মযাজক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে চার্চের বাইরে বিক্ষোভ করেছে শত শত ক্যাথলিক ধর্মাবলম্বী মানুষ। তারা অভিযোগ করেন, এক কিশোরকে যৌন নিপীড়নের মতো অপরাধের সাথে জুয়ান জড়িত। অসর্নো কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন, জুয়ান ওই অপরাধের সাথে জড়িত ছিলেন না। তবে শহরটির চার্চের কমপক্ষে 30 জন ধর্মযাজক সহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এই নিয়োগের বিরোধিতা করেছেন এবং জুয়ানের পদত্যাগ দাবি করেছেন। শিরিন আক্তার, সময় সংবাদ। এদিকে যুক্তরাজ্যে এবং ফ্রান্সে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে বর্ণবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে। 12টি সংগঠনের উদ্যোগে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। ইসলাম বিদ্বেষকে না বলুন, কৃষ্ণাঙ্গরা ও মানুষ, অভিবাসীদের স্বাগতম, এরকম নানা ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা সরকারি ভবন এবং হাউস অব পার্লামেন্টের দিকে এগিয়ে যায়। এদিকে ফ্রান্সেও বর্ণবাদ বিরোধী এবং পুলিশি নির্যাতনের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। এছাড়া মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদী আইন উঠিয়ে নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। They operate and how they are biased in their coverage, not in just what they cover, but what they choose not to cover. So, for example, we had the shootings of 3 young Muslims in Chapel Hill. চিলির দক্ষিণাঞ্চলে অবস্থিত ভিয়ারিকা আগ্নেয়গিরি থেকে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। ফলে আগ্নেয়গিরি থেকে বের হওয়া গ্যাস ও ধোঁয়া আবারও মিশতে শুরু করেছে বায়ুমণ্ডলে। অগ্নুৎপাতের কারণে সেখানে মাঝারি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রাজধানী স্যান্টিয়াগো থেকে 750 কিলোমিটার দক্ষিণের পুকন পর্যটন কেন্দ্রের কাছে অবস্থিত এই ভিয়ারিকা আগ্নেয়গিরি। ফলে উদ্বেগ আর আতঙ্কের মধ্যে রয়েছেন আশপাশের বাসিন্দারা। অগ্নুৎপাত কবে নাগাদ কমতে পারে কিংবা বন্ধ হতে পারে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।
কাঠ দিয়ে বানানো আসবাবপত্র কিংবা আস্ত গাছ খোদাই করে বানানো ভাস্কর্য প্রায়ই দেখি আমরা। আর এই দুটি বিষয়কে একসাথে করে নতুন ধরনের ভাস্কর্য নির্মাণ করে চলছেন ব্রাজিলের এক ভাস্কর। চলুন ঘুরে আসি খোলা আকাশের নিচে বানানো তার উন্মুক্ত স্টুডিও থেকে। পার্কের ভেতর গাছ দিয়ে বানানো এমন বেঞ্চ অথবা বাচ্চাদের খেলার সামগ্রী দেখে বেশ অবাক হবেন অনেকেই। বিশাল আকারের মনোরম এই ভাস্কর্যগুলোর দেখা মিলবে ব্রাজিলের সাও পাওলো পার্কে। তাই এই পার্কে বেড়াতে এসে ভাস্কর্য দেখার পাশাপাশি এতে শুয়ে বসে কিংবা খেলা করে বেশ ভালোই সময় পার করেন দর্শনার্থীরা। প্রতি বছরই পার্কের প্রচুর গাছ উপড়ে যায় ঝড়ে, আর এগুলোকে কেটে এমন সুন্দর আকার দেন শিল্পী। শুধু জ্বালানি আর আসবাবপত্র বানানো ছাড়াও গাছ দিয়ে নতুন কিছু করা সম্ভব তা করে দেখিয়েছেন তিনি। প্রায় এখানে হাঁটতে আসি আমি, বেশ ভালো লাগে এই ভাস্কর্যগুলো দেখতে। দেখতে দেখতে ক্লান্ত লাগলে এগুলোতেই বসে জিরিয়ে নিই। ভৌগোলিক অবস্থানের কারণেই ব্রাজিলের এই অঞ্চলটিতে প্রায় আঘাত হানে শক্তিশালী ঝড়, আর এতে উপড়ে পড়া গাছগুলো দিয়ে নগরীর সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি নাগরিকদের চাহিদা পূরণের জন্য স্থানীয় ভাস্কর্য শিল্পী হুগো ফ্রান্সার পরিকল্পনা লুফে নেয় সাও পাওলো পৌরসভা। এক কথায় ভাস্কর্য বলতে আমরা যা বুঝি এগুলো তা নয়। এগুলোকে ভাস্কর্য কিংবা আসবাবপত্র যা ইচ্ছা বলতে পারেন আপনি। আমার ভাস্কর্যের সাথে দর্শনার্থীদের একাত্ম করতেই হবে, এভাবে এগুলো নকশা করি আমি। গাছের মূল কাঠামো আর টেক্সচার ঠিক রেখেই ভাস্কর্যের নকশা তৈরি করেন শিল্পী হুগো ফ্রান্সা। সে অনুযায়ী করাত দিয়ে কেটে আস্ত গাছটিকে ভাস্কর্যের রূপ দেন তার সহকারীরা। এরপর কয়েক দফা ঘষে মসৃণ করা হয় ভাস্কর্যগুলোকে, আর এদের রোদ বৃষ্টি থেকে বাঁচাতে সবশেষে পুরো বার্নিশের প্রলেপ দেয়া হয়। আদনান আহমেদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 100 মার্কিন সেনার তালিকা করে তাদের হত্যা করতে অনুসারীদের প্রতি আইএসের আহ্বান। জঙ্গিদের সাথে যোগ দিতে সিরিয়ায় নয় ব্রিটিশ মেডিকেল শিক্ষার্থী। ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে কোনো অগ্রহণযোগ্য চুক্তি হবে না পাশ্চাত্যের প্রতিশ্রুতি। এই ইস্যুতে চুক্তিতে পৌঁছা সম্ভব হবে, রুহানির আশাবাদ। 30 বছরের সশস্ত্র বিদ্রোহের সমাপ্তি জানার ঘোষণা তুরস্কের কুর্দি সংগঠন পিকেকের, স্বাগত জানালেন প্রেসিডেন্ট এরদোগান। এবং ন্যাটোর ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ দিলে ডেনমার্কের ওপর হামলা চালানোর হুঁশিয়ারি রাশিয়ার। পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।